আমার সকল প্রিয় বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ অংশটি রয়েছে, প্রফেসর শঙ্কুর ডায়েরি। সেই প্রফেসর শঙ্কুর ডায়েরির একটি গল্প, বোম যাত্রীর ডায়েরি, তার একদম শেষের অংশটুকু। তো দেখো, আগে আমরা কি জেনেছি না, প্রফেসর শঙ্কুর রকেট এবার টাফায় পৌঁছতে চলেছে। তো বিধুশেখর সেই টাফা গ্রহের কাছাকাছি পৌঁছে টাফা টাফা বলে চিৎকার করে উঠেছিল, এবং সেই মুহূর্তে প্রফেসর শঙ্কু নিউটনকে খাবার খাওয়াচ্ছিলেন। তো তখন তিনি জানালার সামনে এসে একটা গ্রহকে দেখতে পেলেন। তো দেখো, এরপর আমরা পরবর্তী অংশটা আলোচনা করব। তো এখানে কি বলা হয়েছে, রকেটটা নিঃসন্দেহে ওই গ্রহটার দিকেই এগিয়ে চলেছে। বিধুশেখরের কথা যদি সত্যি হয় তাহলে ওটার নাম টাফা। তো বিধুশেখরের কথা যদি সত্যি হয় তাহলে ওই গ্রহটার নাম কি না, ওই গ্রহটার নাম টাফা। আজ জানালা দিয়ে অপূর্ব দৃশ্য, টাফার সর্বাঙ্গে যেন অসংখ্য জোনাকি জ্বলছে আর নিভছে। তো টাফার গ্রহটাকে দূর থেকে কেমন দেখতে লাগছিল, অসংখ্য জোনাকি যেন সেই টাফা গ্রহের গায়ে জ্বলছে আর নিভছে। সেই আলোয় আমাদের কেবিনও আলো হয়ে গেছে। আমার সেই স্বপ্নের জোনাকির কথা মনে পড়ছে। মন আজ সকলেরই খুশি। তো আগে আমরা এই গল্পটা পড়তে গিয়ে জেনেছি, প্রফেসর শঙ্কু খাবার পর রাত্রের দিকে যখন বারান্দায় বসে বসে উল্কাপাত দেখতেন, তখন একদিন ঘুমিয়ে পড়ে একটা জোনাকি দেখতে পেয়েছিলেন। তো স্বপ্নের ভিতর সেই জোনাকির কথাই আজ তার আবার নতুন করে মনে পড়ছে। আজ সকলেরই মন খুব খুশি। শেষ পর্যন্ত হয়তো আমাদের অভিযান ব্যর্থ হবে না। অর্থাৎ তারা যে মহাকাশে মঙ্গল গ্রহে যাবার জন্য রওনা দিয়েছিল, মঙ্গল গ্রহ থেকে তাদের ফিরে আসতে হলেও শেষ পর্যন্ত কিন্তু তাদের অভিযানটা ব্যর্থ হবে না। তারা নতুন একটা গ্রহ টাফায় গিয়ে পৌঁছবে। টাফার দূরত্ব দেখে আন্দাজে মনে হচ্ছে হয়তো কালই আমরা ওখানে পৌঁছে যাব। তো টাফার দূরত্ব দেখে কি মনে হয়েছে প্রফেসর শঙ্কু, হয়তো কালই তারা সেখানে পৌঁছে যাবেন। গ্রহটা ঠিক কিরকম দেখতে সেটা ওই জোনাকিগুলোর জন্য বোঝবার উপায় নেই। ওই জোনাকির মতো আলোগুলো থেকে এতই আলো বেরোচ্ছে যে তার জন্য বোঝা যাচ্ছে না যে গ্রহটা ঠিক কিরকম দেখতে। আজ বিধুশেখর যেসব কথাগুলো বলছিল সেগুলো বিশ্বাস করা কঠিন। আমি কদিন থেকেই ওর অতিরিক্ত ফুর্তি দেখে বুঝেছি যে ওর মাথাটা হয়তো আবার গোলমাল করছে। তো ও এতই আনন্দ করছে, এতই আনন্দে উৎসাহিত হয়ে নানান রকম কথা বলছে, সেটা দেখে প্রফেসর শঙ্কুর মনে হয়েছে যে বিধুশেখরের মাথাটা হয়তো আবার গোলমাল করছে। সে যন্ত্র মানব, সে হয়তো কোনো যন্ত্রের ত্রুটির কারণেই আবার এরকম উল্টোপাল্টা আচরণ করছে। ও বলল টাফায় নাকি সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে। তো টাফা গ্রহতে কি হয়েছে না, টাফা গ্রহের বিশেষত্ব, সেই গ্রহতে সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বসবাস করে। এই কথাটা কে বলেছে না, বিধুশেখর বলেছে। পৃথিবীর সভ্যতার চেয়ে ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছরের পুরনো। ওদের প্রত্যেকটি লোকই নাকি বৈজ্ঞানিক, এবং এত বুদ্ধিমান লোক একসঙ্গে হওয়াতে নাকি ওদের অনেক দিন থেকেই অসুবিধা হচ্ছে। তো টাফা গ্রহের মানুষের বর্ণনা কি না, ওখানে প্রত্যেকটি লোকই বৈজ্ঞানিক এবং বুদ্ধিমান। অনেক বুদ্ধিমান লোক একসঙ্গে সেখানে বসবাস করার ফলে নাকি সমস্যা দেখা দিয়েছে। তাই কয়েক বছর থেকেই নাকি ওরা অন্যান্য সব গ্রহ থেকে একটি কম বুদ্ধির লোক বেছে নিয়ে টাফায় আনিয়ে বসবাস করাচ্ছে। ওরা কি করছে, এক একটি করে কম বুদ্ধির লোক অন্যান্য গ্রহ থেকে আনিয়ে টাফায় বসবাস করাচ্ছে তাদের মনোরঞ্জনের জন্য, তাদের বিনোদনের জন্য। কারণ সেখানে সবাই বুদ্ধিমান, তাই তাদের কম বুদ্ধিমান লোক দেখার মতন কোনো সুযোগ নেই, পরিস্থিতি নেই। তাই তারা কি করছে না, অন্যান্য গ্রহ থেকে বেছে বেছে কম বুদ্ধির লোকেদেরকে নিয়ে গিয়ে তাদের গ্রহে বসবাস করাচ্ছে। আমি বললাম, তাহলে ওদের প্রহ্লাদকে পেয়ে খুব সুবিধা হবে বলো। তাই শুনে বিধুশেখর ঠং ঠং করে হাততালি দিয়ে এমন বিশ্রী রকম অট্টহাসি আরম্ভ করলো যে আমি বাধ্য হয়ে তার কাঁধের বোতামটা টিপে দিলাম। তো বিধুশেখর এমন ঠং ঠং করে হাততালি দিতে দিতে প্রহ্লাদের কথা শুনে অট্টহাসি আরম্ভ করলো যে বাধ্য হয়ে বিধুশেখরকে প্রফেসর শঙ্কু আবার কাঁধের বোতাম টিপে অচল করে দিলেন। কাল টাফায় পৌঁছেছি। তো গতকাল তারা টাফায় পৌঁছে গেছেন। রকেট থেকে নেমে দেখি বহু লোক আমায় অভ্যর্থনা করতে এসেছে, অর্থাৎ প্রফেসর শঙ্কুর আসার জন্য তাকে অভ্যর্থনা জানাতে এসেছেন। লোক বলছি, কিন্তু এরা আসলে মোটেই মানুষের মতো নয়। তাহলে এরা আসলে কেমন, এরা আসলে মানুষের মতো নয়। অতিকায় পিঁপড়ে জাতীয় কিছু একটা কল্পনা করতে পারলে এদের চেহারার কিছুটা আন্দাজ পাওয়া যাবে। তো এই গ্রহে যাদেরকে মানুষ বলা হচ্ছে তারা কেমন দেখতে, অতিকায় পিঁপড়ে জাতীয় কিছু একটা কল্পনা করতে পারলে এদের চেহারার কিছুটা আন্দাজ পাওয়া যাবে। বিরাট মাথা আর চোখ, কিন্তু সেই অনুপাতে হাত পা সরু, যেন কোনো কাজেই লাগে না। তাহলে মাথা আর চোখ বিরাট, কিন্তু সেই অনুপাতে তাদের হাত পাগুলো খুব সরু সরু, যেন কোনো কাজেই লাগে না। এদের সম্বন্ধে বিধুশেখর যা বলেছিল
তা যে একদম ভুল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ বিধুশেখর বলেছিল যে এই গ্রহতে সব থেকে উন্নত প্রাণীরা বসবাস করে, পৃথিবীর মানুষের সভ্যতার থেকেও নাকি এদের সভ্যতা অনেক বেশি পুরনো। তাই বিধুশেখর যা কথা বলেছিল তা যে একদমই ভুল সেই বিষয়ে প্রফেসর শঙ্কুর আর কোনো সন্দেহ নেই, কারণ এরা মানুষের থেকে বুদ্ধিমান হতেই পারে না। আমার বিশ্বাস ব্যাপারটা আসলে ঠিক তার উল্টো, অর্থাৎ বিধুশেখর যেমনটা বলেছে ঠিক তার উল্টো। তারা এখনো অনেক পিছিয়ে আছে পৃথিবীর সভ্যতার থেকে, অর্থাৎ এরা মানুষের অবস্থা থেকে এখনো অনেক পিছিয়ে আছে এবং সে অবস্থায় পৌঁছতে ঢের সময় লাগবে। আফার অবস্থা যে পৃথিবীর তুলনায় কত আদিম তা এতেই বেশ বোঝা যায় যে এদের ঘরবাড়ি বলে কিছুই নেই, এমনকি গাছপালাও নেই। এরা গর্ত দিয়ে মাটির ভিতরে ঢুকে যায় এবং সেখানে বাস করে। অবশ্যই আমাকে এরা ঠিক আমার দেশের বাড়ির মতো একটা বাড়ি দিয়েছে, কেবল ল্যাবরেটরিটাই নেই, আর সবই যেমন ছিল ঠিক তেমনি। তো এখানে টাফার মানুষদের অবস্থা যে পৃথিবীর মানুষদের অবস্থার থেকে অনেকটা আদিম, অর্থাৎ তারা যে এখনো উন্নত সভ্যতায় পৌঁছতে পারেনি, কেন মনে হয়েছে প্রফেসর শঙ্কুর? না, এরা গর্ত দিয়ে মাটির ভিতরে ঢুকে যায় এবং সেখানেই বসবাস করে। এদের ঘরবাড়ি বলে কিছু নেই, এখানে গাছপালাও কিছু নেই। এরা অবশ্য প্রফেসর শঙ্কুকে একটা আমাদের এখানকার যেরকম বাড়ি হয় সেরকম বাড়িতেই থাকতে দিয়েছেন। তাতে প্রফেসর শঙ্কুর বাড়িটা যেরকম ছিল সেই রকমই সব কিছুই আছে, কিন্তু কেবলমাত্র কি নেই না, গবেষণা করবার জন্য যে ল্যাবরেটরি সেই ল্যাবরেটরিটাই নেই, আর বাকি সব কিছু ঠিক তেমনই করা আছে। প্রহ্লাদ ও নিউটন দিব্যি আছে, নতুন গ্রহে এসে নতুন পরিবেশে যে বাস করছে সে বোধটাই যেন নেই। তাহলে প্রহ্লাদ আর নিউটন তাদের কোনো পার্থক্যই নেই, তারা যে পৃথিবী নয় অন্য কোনো একটা গ্রহে গিয়ে বসবাস করছে তাদের সেই বোধটাই নেই। তারা যেমন পৃথিবীতে বসবাস করতো তেমন সেই গ্রহে গিয়েও বসবাস করছে, এখানে তাদের কোনো রকম আলাদা প্রতিক্রিয়া বোঝা যাচ্ছিল না। বিধুশেখরকেই কেবল দেখতে পাচ্ছি না, ও কাল থেকেই উধাও। অর্থাৎ সেই টাফায় পৌঁছে আর বিধুশেখরকে দেখা যাচ্ছে না, সে কাল থেকেই উধাও হয়ে গেছে। অর্থাৎ গতকাল তারা এই টাফায় পৌঁছেছে আর কাল থেকেই বিধুশেখরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। টাফা সম্পর্কে এতগুলো মিথ্যে কথা বলে হয়তো আর মুখ দেখানোর সাহস নেই। অর্থাৎ এখানে প্রফেসর শঙ্কুর মনে হয়েছে যে এই টাফা গ্রহের বাসিন্দারা সত্যিই অনেকটা আদিম। প্রফেসর শঙ্কুকে বিধুশেখর যে সমস্ত কথাগুলো বলেছিল যে পৃথিবীর মানুষের সভ্যতার থেকে এরা অনেকটা এগিয়ে, অনেকটা উন্নত, এখানে সব বৈজ্ঞানিক বুদ্ধিমান মানুষেরা বসবাস করে, সেই সব কথাগুলো তার মিথ্যে বলে মনে হচ্ছে। এবং এই সমস্ত মিথ্যে কথাগুলো বলেছে বলেই হয়তো বিধুশেখর আর মুখ দেখাতে পারছে না সাহস করে, সে হয়তো লজ্জায় গিয়ে কোথাও মুখ লুকিয়ে বসে আছে। আজ থেকে ডায়েরি লেখা বন্ধ করব, কারণ এখানে উল্লেখযোগ্য ঘটনা ঘটার কোনো সম্ভাবনা দেখছি না। তো প্রফেসর শঙ্কু আজ থেকে, অর্থাৎ যেদিন তিনি টাফায় পৌঁছে গিয়েছেন তার পরের দিন থেকে তিনি ডায়েরি লেখা বন্ধ করছেন। কেন বন্ধ করছেন? না, এখানে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। খাতাটা পৃথিবীতে ফেরত পাঠানোর কোনো উপায় নেই, এটা খুব আক্ষেপের বিষয়। এত মূল্যবান তথ্য রয়েছে এতে, এখানকার মূর্খরা তো মর্ম কিছুই বুঝবে না। অর্থাৎ প্রফেসর শঙ্কুর মনে হচ্ছে যে সেই টাফায় যারা বসবাস করছে অতিকায় পিঁপড়ে জাতীয় প্রাণীরা, তারা সকলেই মূর্খ। তারা হয়তো প্রফেসর শঙ্কুর যে ডায়েরি সেই ডায়েরির কোনো মূল্য বুঝবে না, তারা কোনো এই ডায়েরির মর্মটাই তারা বুঝতে পারবে না। প্রফেসর শঙ্কু তার লেখা এই ডায়েরিটাকে যদি পৃথিবীতে পাঠাতে পারতেন তাহলে খুব ভালো হতো, কিন্তু তিনি পৃথিবীতে পাঠাতে কি পারবেন, কোনো উপায় কি আছে সেটা তিনি জানেন না। আর এদিকে আমাকেও ফিরে যেতে দেবে না, অর্থাৎ তিনিও আর পৃথিবীতে ফিরে আসতে পারবেন না, কেননা সেই টাফার যারা মানুষ তারা প্রফেসর শঙ্কুকে পৃথিবীতে ফিরে যেতে দেবে না। ফিরে যাওয়ার খুব যে একটা প্রয়োজন বোধ করছি তাও নয়, অর্থাৎ পৃথিবীতে যে ফিরে আসতেই হবে, ফিরে যাওয়া খুব প্রয়োজন, সেটাও তার মনে হচ্ছে না, কারণ এরা সত্যিই আমাকে খুবই যত্নে রেখেছে। বোধহয় ভাবছে যে আমার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেবে। এরা বাংলাটা জানলো কি করে জানি না, অর্থাৎ এই যে অতিকায় পিঁপড়ে জাতীয় প্রাণীগুলো, তারা যে প্রফেসর শঙ্কুর ভাষা বাংলা ভাষা সেটা কি করে জানলো তা তিনি জানেন না। তবে তাতে একটা সুবিধা হয়েছে যে ধমক টমক দিলে বোঝে। বাংলা ভাষা জানায় প্রফেসর শঙ্কুর একটা খুবই সুবিধা হয়েছে, কি না, প্রফেসর শঙ্কু যখন বিরক্ত হন বা রেগে যান তখন যদি ধমক টমক দেন তাহলে তারা সেটা বুঝতে পারে। সেদিন একটা পিঁপড়ে ডেকে বললাম, কই হে, তোমাদের বৈজ্ঞানিক টৈজ্ঞানিক সব কোথায়, তাদের সঙ্গে একটু কথা টথা বলতে দাও, তোমরা যে দেখছি ভয়ানক পিছিয়ে আছো। তো প্রফেসর শঙ্কু তাদের মধ্যে একজন পিঁপড়েকে ডেকে বললেন যে তোমাদের বৈজ্ঞানিকদের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দাও, তাদের সঙ্গে কথা বলতে দাও, তোমরা এখনো অনেকটা পিছিয়ে আছো।
তাতে লোকটা বলল, ওসব বিজ্ঞান টিজ্ঞান দিয়ে আর কি হবে, যেমন আছেন থাকুন না, আমরা মাঝে মাঝে আপনার কাছে আসবো, আপনার সহজ সরল কথাবার্তা শুনতে আমাদের ভারী ভালো লাগে। তো সেই যে পিঁপড়ে জাতীয় যে প্রাণীটা, সে কি বলল প্রফেসর শঙ্কুকে, না আপনার আর বিজ্ঞান টিজ্ঞান নিয়ে চর্চা করে কোনো দরকার নেই, যেমন আছেন আপনি তেমনই থাকুন, আপনার কাছে আমরা মাঝে মধ্যে আসবো আর আপনার সহজ সরল কথাবার্তা শুনবো। অর্থাৎ তারা সত্যিই হয়তো কিছুটা এগিয়ে রয়েছে পৃথিবীর সভ্যতার থেকে, তাই প্রফেসর শঙ্কুর যে বিজ্ঞান বিষয়ক আলোচনা বা বিজ্ঞান বিষয়ক গবেষণা, সেটা তাদের কোনো প্রয়োজন নেই। তাই তারা প্রফেসর শঙ্কুর কাছে কেবলমাত্র সহজ সরল কথাবার্তা শোনার জন্য আসবে, এই রকমটাই সেই পিঁপড়ে জাতীয় প্রাণীটা বলতে চাইলো। আহা, যত সব ন্যাকামো! আমি রেগে গিয়ে আমার নস্যির বন্দুকটা নিয়ে লোকটার ঠিক নাকের ফুটোয় তাক করে মারলাম। তো প্রফেসর শঙ্কু তার এই কথার উত্তরে রেগে গিয়ে কি করলো, না তার যে নস্যাস্ত্র বন্দুকটা ছিল সেটা দিয়ে নাকের ফুটোয় তাক করে গুলি করে মারলো আর কি। কিন্তু তাতে ওর কিছু হলো না, হবে কি করে? এরা যে এখনো হাঁচতেই শেখেনি, অর্থাৎ তারা তো পিঁপড়ে জাতীয় প্রাণী, তারা এখনো হাঁচতেই শেখেনি। তাই তাদের উপর এই নস্যাস্ত্র বন্দুকের কোনো প্রভাবই পড়লো না। তো এরপর দেখো ব্র্যাকেটের মধ্যে কিছুটা অংশ দেওয়া রয়েছে। তো এই প্রফেসর শঙ্কুর ডায়েরিটা সম্পর্কে এতক্ষণ গল্প কথক, অর্থাৎ সেই তারক চাটুর্যে যাকে এই ডায়েরিটা দিয়েছিলেন, তিনি হলেন আমাদের গল্প কথক সত্যজিৎ রায়। এই সত্যজিৎ রায় এবার এই ডায়েরিটা সম্পর্কে নিজস্ব কিছু মতামত দিয়েছেন, সেটাই এই ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে। তো আমরা সেই অংশটা দেখে নেব। দেখো এখানে কি বলা হয়েছে। অনেকে হয়তো জানতে চাইবে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কোথায় এবং এমন আশ্চর্য জিনিসটাকে দেখবার কোনো উপায় আছে কিনা। আমার নিজের ইচ্ছা ছিল যে ডায়েরিটা ছাপানোর পর ওর কাগজ ও কালিটা কোনো বৈজ্ঞানিককে দিয়ে পরীক্ষা করিয়ে তারপর ওটাকে জাদুঘরে দিয়ে দেব। তো আমাদের গল্প কথক সত্যজিৎ রায়ের কি ইচ্ছা ছিল, না ওই ডায়েরির কাগজ এবং কালিটা কোনো বৈজ্ঞানিককে দিয়ে পরীক্ষা করানোর পর সেটাকে জাদুঘরে দিয়ে দেবেন, যাতে করে সেই জাদুঘরে গেলেই সবাই প্রফেসর শঙ্কুর ডায়েরিটা দেখতে পান। সেখানে থাকলে অবশ্যই সকলের পক্ষেই দেখা সম্ভব হতো, কিন্তু তা হবার জো নেই। না থাকার কারণটা আশ্চর্য। তো এই ডায়েরিটা যে আর নেই তার কারণটা কেমন আশ্চর্য, না কি কারণ, লেখাটা কপি করে প্রেসে দেবার পর সেই দিনই বাড়ি এসে শোবার ঘরের তাক থেকে ডায়েরিটা নামাতে গিয়ে দেখি জায়গাটা ফাঁকা। তো এই ডায়েরিতে যা কিছু লেখা ছিল সেইগুলোকে তিনি কপি করেছেন এবং কপি করে ছাপানোর জন্য প্রেসে দিয়েছেন। তো সেই গল্পটাই আমরা দেখতে পেলাম আর কি, ডায়েরিতে কি কি লেখা রয়েছে। আর সেই প্রেসে দেওয়ার পর তিনি যখন বাড়ি ফিরে এসে সেই তাক থেকে ডায়েরিটাকে নামাতে গেলেন, তিনি কি দেখলেন, না জায়গাটা ফাঁকা। তারপর একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, ডায়েরির পাতার কিছু গুঁড়ো আর লাল মলাটটার ছোট একটা অংশ তাকের উপর আছে। তো কি দেখতে পেলেন, সেই জায়গায় ডায়েরির পাতার কিছু গুঁড়ো আর লাল মলাটটার কিছু অংশ, এবং তার উপর ক্ষিপ্রপদে ঘোরাফেরা করছে প্রায় 100 খানেক বুভুক্ষু ডেও পিঁপড়ে। তো কারা এটাকে খেয়ে নিয়েছে বলে মনে হচ্ছে? 100 খানেক বুভুক্ষু ডেও পিঁপড়েতে এই ডায়েরির পাতাগুলো এবং ডায়েরির মলাট সমেত সবটাকেই খেয়ে নিয়েছে বলে গল্পকথকের মনে হয়েছে। এরা পুরো খাতাটাকে খেয়ে শেষ করেছে এবং ওই সামান্য বাকি অংশটুকু আমার চোখের সামনেই উদরস্বাদ করে ফেললো। অর্থাৎ এই যে ডায়েরির গোটা খাতাটাকে এই শখানেক বুভুক্ষু ডেও পিঁপড়ে মিলে খেয়ে শেষ করে ফেলেছে, এবং বাকি যে অংশ গুঁড়ো গুঁড়ো পড়েছিল সেগুলো গল্পকথকের চোখের সামনেই খেয়ে শেষ করে ফেললো। আমি কেবল হাঁ করে চেয়ে রইলাম। অর্থাৎ এ কি আশ্চর্য ঘটনা, যে ডায়েরিটাকে কোনো উনুনের মধ্যে পুড়িয়ে নষ্ট করা যাচ্ছিল না, টেনে ছিঁড়ে নষ্ট করা যাচ্ছিল না, এমনকি ভুলো কুকুর কামড়ে চিবিয়েও সেটাকে নষ্ট করতে পারেনি, সেই ডায়েরিতে কিনা কয়েকশো বুভুক্ষু ডেও পিঁপড়ে মিলে খেয়ে শেষ করে ফেললো। তো এই জিনিসটা দেখে গল্পকথক কেবল হাঁ করে তাকিয়ে রইলেন। যে জিনিসটাকে অক্ষয় অবিনশ্বর বলে মনে হয়েছিল সেটা হঠাৎ পিঁপড়ের খাদ্যে পরিণত হলো কি করে, সেটা এখনও আমি ভেবে ঠাউর করতে পারিনি। তোমরা এর মানে কিছু বুঝতে পারছো কি? অর্থাৎ আমাদের গল্পকথকের এক সময় মনে হয়েছিল যে এটা অক্ষয় অবিনশ্বর, এটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। সেটা হঠাৎ কিভাবে পিঁপড়ের খাদ্যেতে পরিণত হলো সেটা তিনি বুঝতে পারছেন না। আসলে এই গোটা গল্পটাই একটা কাল্পনিক গল্প, সত্যজিৎ রায়ের লেখা একটা কাল্পনিক গল্প, যেটা কিনা প্রফেসর শঙ্কুর ডায়েরির আকারে তিনি এই গোটা গল্পটাকে উপস্থাপন করেছেন। এর মানে আসলে এইটাই, আমরা যেটুকু বুঝলাম, এটা তো একটা কাল্পনিক গল্প, বানিয়ে বানিয়ে লেখা। তো সেই কারণেই
এই রকম করে তিনি শেষ করেছেন। এই লেখাটা যে আসলে কী ধরনের বা গল্পটা যে আসলে কেমন সেটা নিজেদেরকে বিচার করে বোঝবার জন্যই তিনি শেষের অংশটা এইভাবে শেষ করেছেন। এই যে প্রফেসর শঙ্কুর ডায়েরি গল্পের বোমযাত্রীর ডায়েরি গল্পটা রয়েছে, এই বোমযাত্রীর ডায়েরি গল্পটা কখন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল না 1368 বঙ্গাব্দে সন্দেশ পত্রিকায় আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ এই 3টি সংখ্যায় প্রকাশিত হয়েছিল। অর্থাৎ 3 মাসে এই গল্পের কিছু কিছু অংশ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। কোন পত্রিকায় না সন্দেশ পত্রিকায় 1368 বঙ্গাব্দে। এই জিনিসটাকে তোমরা একটু মনে রাখবে, অনেক সময় এটাকেও শর্ট কোশ্চেন হিসাবে দিয়ে থাকে। তো প্রফেসর শঙ্কুর ডায়েরির যে বোমযাত্রীর ডায়েরি গল্পটি রয়েছে তার আলোচনাটি এখানেই শেষ হলো। আশা করছি তোমরা গোটা গল্পের আলোচনাটা যদি শুনে নাও তাহলে তোমাদের এই গল্প সম্বন্ধে আর কোনো ভয় ভীতি থাকবে না। তোমাদের যে প্রশ্নই আসুক না কেন তোমরা লিখতে পারবে। আর বড় কোশ্চেনের আলোচনা আমি অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে করিয়ে দেব। আর এই গল্পের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।